স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সানজানা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা নিয়ে কথা বলার আগে একটু ছোট্ট ডিসক্রিপশন দিয়ে নিই। এই মুভিটা বেসিক্যালি একটা স্পোর্টস ড্রামা, একটা রিয়েল লাইফ পার্সনের উপর ভিত্তি করে, একটা রিয়েল লাইফ স্টোরির উপর ভিত্তি করে। কেন যেন আমার সব সময় স্পোর্টসের দিকে একটু ঝোঁকটা বেশি। স্পোর্টস রিলেটেড যে মুভিগুলো থাকে সেগুলোর প্রতি আগ্রহটাও বেশি, বিশেষ করে যেগুলা ফুটবল হোক বা মাঠের যে মুভিগুলো থাকে, যেমন চাক দে ইন্ডিয়া ওয়ান অফ মাই ফেভারিট মুভি। আমার কাছে শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া খুব বেশি ইন্সপায়ারিং মনে হয়। তারপরে আমি এও দেখেছি, ঘুমার দেখেছি অভিষেক বচ্চনের সাথে, যে আরেকটা মেয়ে ছিল নায়িকাটার নাম আমি ভুলে গেছি। বাট এই যে মুভিগুলো, এই মুভিগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আর এই মুভিগুলো দেখতে আমি বেশ পছন্দ করি। আরো বেশি এরকম মুভি হওয়া উচিত আমার মনে হয়। আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি সেই মুভিটার নাম হচ্ছে ময়দান। ময়দান মুভিটা 2024 সালের হিন্দি ল্যাঙ্গুয়েজের বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা মুভি। এই মুভিটার কো রাইটার এবং ডিরেক্টর হচ্ছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। প্রডিউস করেছেন আকাশ চাওলা, অরুণাভা জয়সেন গুপ্তা, বনি কাপুর এবং জি স্টুডিওস। এই মুভিটার যে কাস্ট, এই মুভিটার কাস্ট নিয়ে কথা বলার অনেক বেশি ইচ্ছা আমার আছে, কারণ এই মুভিটার কাস্টিং অসাধারণ হয়েছে। তার পেছনে কারণ হচ্ছে অফকোর্স এই মুভিটাতে অজয় দেবগন আছে। অজয় দেবগনের, বিশেষ করে অজয় দেবগনের ক্ষেত্রে, অজয় দেবগন যে মুভিগুলো করে তার মধ্য থেকে বিশেষ করে যে তিনি যে বায়োগ্রাফিক্যাল মুভিগুলো করেন সেই মুভিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেগুলো তার উপর স্যুটও করে। অজয় দেবগন তো আছে, তার পাশাপাশি আছেন প্রিয়ামণি। আমরা আর্টিকেল 370-র মধ্যেও দেখেছি প্রিয়ামণির অ্যাক্টিং, যা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এবং তার পাশাপাশি আছেন গজরাজ রাও। গজরাজ রাওয়ের কথা কি বলবো, সেটা আয়ুষ্মানের সাথেই হোক, বাধাই হতে বা অন্য যে কোনো জায়গায় হোক, তাকে সবসময়ই ভালো লাগে। তিনি খুব চমৎকার একজন অ্যাক্টর। এই মুভিটার যে কাস্টিং নিয়ে কথা বলছি, এই কাস্টিং সম্পর্কে আপনি একদম মুভির শেষ পর্যন্ত গেলে আপনি দেখতে পারবেন যে রিয়েল লাইফ যে স্টোরিটা বা রিয়েল লাইফের যে প্লেয়ার্স গুলো ছিল এই যে এই স্টোরিকে কেন্দ্র করে, তাদের সাথে আর এই মুভির যে প্লেয়ার্স গুলো আছে তাদের ফেসের মধ্যে এত মিল আপনি কল্পনাও করতে পারবেন না। যে মনে হয় যেন হয়তো পাস্ট আর ফিউচার, জাস্ট এটুকু ডিফারেন্স। মনে হয় যেন একই মানুষের পাস্ট এবং ফিউচারের দুটা ছবি পাশাপাশি দেয়া আছে। তাদের অ্যাক্টিং এর কথা কি বলবো, মনেই হয়নি যে এটা কোনো অ্যাক্টরদের মুভি, মনে হয়েছে প্লেয়ার্সদের নিয়ে হচ্ছে অ্যাক্টিং এ নিয়ে আসা হয়েছে। তারা ফুটবল যে খেলছিল সেই খেলাও মনে হচ্ছিল একদম রিয়েলিস্টিক। এখানে অনেকগুলো পয়েন্টস আছে যেগুলো নিয়ে আমি আসলে সত্যি কথা বলতে চাই। হয়তো বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, কিন্তু তাও আমি বলবো এই মুভিটার ভিডিওগ্রাফি অসাধারণ হয়েছে। ক্যামেরা ওয়ার্ক তো পুরোটাই প্রশংসনীয়। মানে বিশেষ করে একটা সিন যদি আমি বলি তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বা মুভি দেখার সময় সেটা আইডেন্টিফাই করতে পারবেন। অজয় দেবগন তার টিমকে নিয়ে রোমে যায়। রোমের ফুটবল ম্যাচটা, সেই ম্যাচের যে ভিজুয়াল গুলো ছিল, ক্যামেরা ওয়ার্ক ছিল এত অসাধারণ, যে ফুটবলগুলোকে কিক করা হচ্ছে, কিভাবে কিক করছে, কোন জায়গায় গোল যাচ্ছে, এত সুন্দরভাবে করা হয়েছে, মানে প্রশংসা না করে থাকা যায় না। এই মুভিটার সব থেকে সুন্দর বিষয় হচ্ছে রিয়েল লাইফ স্টোরি, তো এটার মাঝখানেও যে রিয়ালিটি নিয়ে আসা হয়েছে সেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে একজন ড্রিমারের সব থেকে বড় বাধাই হচ্ছে যখন ড্রিমারের ড্রিম আর ড্রিমারের মাঝখানে পলিটিক্স চলে আসে। তো এই যে ড্রিমার এবং ড্রিমের মাঝখানের পলিটিক্স, সেই পলিটিক্সটা নিয়ে আসলে মুভিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং একজন স্বপ্নবাজ মানুষ যদি কোনো স্বপ্নকে নিয়ে বাঁচে, তার জন্য যদি স্বপ্নই সবকিছু হয়ে থাকে, তাহলে সেই স্বপ্ন পূরণ না করা অব্দি আপনি মরবেন না। এই কথাটা মনে রাখবেন, কারণ এই মুভিটাও আমাদের এই শিক্ষাই দেয় যে সেই মানুষটা স্বপ্ন দেখেছিল, অজয় দেবগনের যে ক্যারেক্টারটা, সেই মানুষটা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নটা পূরণ করেছে। তো এই বিষয়গুলো খুবই সুন্দর আর খুব সুন্দর সুন্দর ডায়লগ আছে। আমি সবসময় বলি একটা স্টোরির মধ্যে ডায়লগগুলো কতটা ইফেক্টিভ হয়ে থাকে। যদি ডায়লগের কথা বলি যে ডায়লগগুলো এত সুন্দর, তাহলে একটা এক্সাম্পলও দিতে হয়। আর এক্সাম্পল রূপে এই একটা ডায়লগ আমি অবশ্যই আনতে চাই, যেখানে আমাদের যে বাংলায় সংখ্যা 1 বা ইংলিশে 1, এই
সংখ্যা 1 কে নিয়ে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা চমৎকার লেগেছে। एक क्या है एक दुनिया का सबसे छोटा नंबर भी है और सबसे बड़ा भी, पर बात नंबर 1 की नहीं, बात 1 की है। কি সুন্দর একটা ডায়লগ। যেভাবে একটা টিমকে দাঁড় করানোর জন্য একটা কোচের পরিশ্রম থাকে আমরা সেটাও এই মুভিতে দেখতে পাই, একটা টিমের পরিশ্রম থাকে সেটাও আমরা দেখতে পাই। একটা কোচ মাঠের বাইরে থেকেও তার ব্রেন দিয়ে, তার ট্যালেন্ট দিয়ে কিভাবে মাঠের ভেতরের রণক্ষেত্রটাকে, রণনীতিটাকে চেঞ্জ করতে পারে সেটাও আমরা দেখতে পাই। আপনি পুরো মুভিটাকে মানে কখনো আপনার কাছে অনেক লো ফিল হবে, যে এত অসহায় বোধ করবেন আপনি যে কেন এরকম হচ্ছে, কখনো আপনি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করবেন। আরেকটা বিষয় যদি না বলি তাহলে ভুল হবে, এই মুভিটার যে মিউজিকগুলা, যে বিটস গুলা দেয়া হয়েছে, এই বিটস গুলার কথা বলতেই হয়। একটা যে কোনো ভিজুয়াল কে প্রপারলি যেটা আছে সেইভাবেই প্রদর্শন করতে হলে ওটার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা অনেক বেশি ইফেক্ট করে। সেম ভিজুয়ালের মধ্যে আপনি একটা ফানি মিউজিক দেন সেটা ফানি হয়ে যাবে, একটা স্যাড মিউজিক দেন সেটা স্যাড হয়ে যাবে, আর একটা ইন্সপায়ারিং মিউজিক দেন সেটা ইন্সপায়ারিং হয়ে যাবে। আর এই মুভিটার যে মিউজিক অনেক বেশি ইন্সপায়ারিং, অনেক বেশি ইন্সপায়ারিং। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা ইন্সপায়ারিং, আপনার ভেতরটা ধুকধুক ধুকধুক করতে থাকবে, এরকম ইন্সপায়ারিং একটা সিনারিও তৈরি করা হয়েছে মিউজিক দিয়ে, ভিজুয়ালস দিয়ে, ক্যামেরা ওয়ার্ক দিয়ে, অ্যাক্টিং দিয়ে, সবকিছু দিয়ে। ডায়লগগুলোর কথা বলেছি, গজরাজ রাওয়ের যে ক্যারেক্টারটা সেটা অনেক বেশি ইন্টেন্স, আর মানে একদম পুরো ফুটে উঠেছে পুরো ক্যারেক্টারটা মুভিটার মধ্যে। আর বিশেষ করে শেষের দিকটা, আর যে শেষের দিকের ম্যাচগুলো, সেই ম্যাচগুলো তো আমার কাছে অসাধারণ লেগেছে। আর এখানে আরেকটা বিষয়, এখানে পুরো মুভির মধ্যে অনেকগুলো জিনিস চলে আসছে। এই মুভিটার মধ্যে পলিটিক্সের বিষয় চলে আসছে, এই মুভির মধ্যে একজন কোচ হিসেবে একটা মানুষ কেমন হতে পারে, এবং সেম কোচ তার ছেলে এবং তার যে ভেতরকার বাবা ছেলে সম্পর্ক, সেই সম্পর্কটাতে কিরকম হতে পারে, একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যকার সম্পর্ক, একজন মা ছেলের মধ্যকার সম্পর্ক, একজন বাবা আর ছেলের মধ্যকার সম্পর্ক এবং তাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং, সবকিছু ফুটে উঠেছে। যদি এক কথায় আমি বলতে চাই তাহলে অসাধারণ একটা মুভি, আমার কাছে অনেক ভালো লেগেছে ময়দান মুভিটা। হ্যাঁ, শয়তান মুভিটাও আমি দেখেছিলাম এবং আমার কাছে শয়তানের থেকে ময়দান মুভিটা বেশি ভালো লেগেছে। আমি চাই যে অজয় দেবগন আরো বেশি বেশি এই টাইপের মুভিগুলো করুক, কারণ এই টাইপের মুভিগুলো তার উপর স্যুট করে, তার উপর ফাদার ফিগার গুলো বেশি স্যুট করে, এবং সেটা যদি ইন্সপায়ারিং বা এই টাইপের হয় তাহলে আরো বেশি স্যুট করে। এই মুভিটা মানে আপনাকে আসলে আমি কিভাবে বোঝাতে পারি, কখনো গায়ে কাটা দিয়ে দিয়েছি, কখনো চোখ ভিজিয়ে দিয়েছি, কখনো স্বস্তির নিঃশ্বাস নিয়েছি। তো ওভারঅল মুভিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক ইন্সপায়ারিং লেগেছে। ক্যারেক্টারগুলোর কথাও বললাম, স্টোরি বিল্ডিং অনেক ভালো হয়েছে, যেভাবে স্টোরিটা পড়াতে পড়াতে দেখানো হয়েছে সেটাও খুব চমৎকার লেগেছে। স্ট্রাগল থেকে নিয়ে সাকসেস সবটাই বেশ দারুণ লেগেছে। আর সব থেকে বড় বিষয়, মুভিটা শেষ হওয়ার পরে বা মুভিটার একটা সিন, বিশেষ করে যখন মাঠের মধ্যে, রাতের বেলা মাঠের মধ্যে অজয় দেবগন যায় এবং মাঠটা ছুঁয়ে দেয়, সেই মোমেন্টটাতে আমার একদম চাক দে ইন্ডিয়ার কথা মনে পড়ে গিয়েছে, কারণ শাহরুখ খানও সেম সিমিলার জিনিসটাই করে। সেও যে লাস্ট ম্যাচটা হয় সেই ম্যাচটার আগে সেও মাঠে যায় এবং কিছু একটা চিন্তা করে, যে মেবি একটা প্রশ্ন থাকে যে স্বপ্নটা পূরণ হবে কিনা, সেই কোশ্চেনটাই হয়তো মাঠকে করে থাকে বা উপরওয়ালাকে করে থাকে যে স্বপ্নটা পূরণ হবে কিনা। তো ওভারঅল এই ছিল মুভিটা। মুভিটাকে রেট করতে বলা হলে আমি 10-এর মধ্যে 9 অবশ্যই দেবো, কারণ মুভিটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আর আশা করি সবার কাছে এই মুভিটার মুভি রিভিউ ভালো লেগেছে। ময়দান মুভিটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি, সবাইকে নিয়ে দেখতে পারবেন। আশা করি সবাই দেখবেন মুভিটা। এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত সবাই মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।